বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা আলোচনার জন্য এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পার্টির অভিমত দিয়েছি, আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর অভিমতটা আবার পুনর্ব্যক্ত করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিগত দিনের বাংলাদেশের শাসন পদ্ধতিতে 5 বার পরিবর্তন হয়েছে। কখনো সংসদীয় সরকার পদ্ধতি, কখনো প্রেসিডেন্সিয়াল সরকার পদ্ধতি। সর্বশেষ দীর্ঘ সংগ্রাম 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার, 1990 সালের অভ্যুত্থানের প্রেক্ষিতে 1991 সালে আবার পুনরায় আমরা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরে এসেছি। সেই থেকে আজ পর্যন্ত এই পদ্ধতিটা বিদ্যমান আছে। এই সময়কালে সংসদীয় গণতন্ত্র কতটুকু বিকশিত হয়েছে, আমার মনে হয় এক বাক্যে আমরা একমত হব। এখানে যেই প্রত্যাশা নিয়ে সংসদীয় গণতন্ত্র সরকার পদ্ধতি আমরা প্রত্যাবর্তন করেছিলাম, সে প্রত্যাশা পূর্ণ হয়নি। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে নাই এবং বিগত 16 বছর আর দুঃখজনক। 16 বছর কেন, আমরা বললো 17 বছর, আরো 2 বছর যোগ করে আপনার 2007 সাল থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত খুবই দুঃখজনক ইতিহাস, যেখানে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা কার্যকর ছিল প্রকৃত অর্থে, সেখানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়ে সংসদীয় স্বৈরতন্ত্রে কায়েম ছিল। আরেকটু যদি ক্লিয়ার করে বলি, এখানে ফ্যাসিস্ট পদ্ধতি, ফ্যাসিবাদী পদ্ধতির ফ্যাসিস্টরা কিন্তু দেশ শাসন করেছে, এগুলো আমরা সবাই জানি। এটার কারণটা কি, আমি কথা বেশি দীর্ঘায়িত না করে কারণটা যদি আমরা দেখি, তাহলে মূল কারণ হচ্ছে এই দেশের নির্বাচন পদ্ধতির মধ্যে ত্রুটিপূর্ণ পদ্ধতি অনেকগুলো সংযোজন হয়েছে, পার্লামেন্ট ইলেকশনও। আবার প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতিটাই ছিল ত্রুটিপূর্ণ, একটার সাথে একটা কিন্তু রিলেটেড। কারণ যেই ত্রুটিপূর্ণ পদ্ধতিতে সরকার সংসদ সদস্যগণ নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন, সেখানে ব্যর্থ হওয়ার কারণে এই সংসদ সদস্যরা আবার প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। তাহলে নির্বাচন মণ্ডলীগণ একটি দল সরকারে আসলে অধিকাংশ নির্বাচিত সংসদ সদস্যদের প্রতিনিধিত্বের ভিত্তিতে সরকার গঠিত হয়। সেই কারণে এই সংসদ সদস্যগণ একটি দলের আনুগত্য করে, আর আর্টিকেল 70-র কারণেও ভিন্ন মত, আত্মমর্যাদা এবং বিবেককে সামনে রেখে প্রয়োগ করতে পারে না। যদিও সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই, এই বিষয়টা আলোচনা হচ্ছে 70 অনুচ্ছেদ নিয়ে, সেটা এখন ওপেন হয়ে যাবে যদি পাস হয়। কিন্তু এই পর্যন্ত এই ত্রুটি থাকার কারণে কার্যত একটি দল, সরকারি দল অথবা সরকারি দলের প্রধানের ইচ্ছায় প্রতিফলন হয়েছে, জনগণের ইচ্ছা প্রতিফলন এখানে হয় নাই। তাহলে আমরা যে সংসদীয় পদ্ধতির ক্যারেক্টারের সাথে প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতির বিদ্যমান অবস্থাকে যে স্পিরিটের পরিপন্থী বলি, এটা একটা লজিক, বাট বাই অন প্র্যাকটিস এ পর্যন্ত যা ঘটেছে এটা জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর হয়নি, সুখকর হয়নি। সেই কারণে এই পদ্ধতির সংস্কারের জন্য যে প্রস্তাবটা করা হয়েছে, এখানে আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে, নির্বাচিত হওয়ার পরেও কিন্তু প্রেসিডেন্ট দলের প্রতি আজ্ঞাবহ হয়, তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন না, বিবেকের বিরুদ্ধে অবস্থান নিতে হয়। সেই কারণে বাংলাদেশে প্রেসিডেন্টকেও দলের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে সরে যেতে হয়েছে, এই ইতিহাসও বাংলাদেশে আছে। তাহলে এই জন্য আমাদেরকে ভেরি
ক্লিয়ারলি সিদ্ধান্ত আসতে হবে বলে আমরা মনে করি। এরকম একটা পাওয়ার ফাংশনলেস প্রেসিডেন্টের কথা আমরা বলছি, কিন্তু আমরা এটা বলি না কেন যে প্রেসিডেন্ট আজ্ঞাবহ হওয়ার কারণে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাহলে এই জায়গাটাকে সংস্কার আসবে না? অবশ্যই আসতে হবে, আমরা সেটাই মনে করি। এই জন্য নির্বাচন পদ্ধতির মধ্যে সংস্কার অপরিহার্য। এখানে যদি আমরা বলি বেসিক ডেমোক্রেসির ইতিহাস ভালো নয়, এখানে অর্থনৈতিক লেনদেন হয়েছে, জোরপূর্বক ভোট নিয়ে আসা হয়েছে, এগুলো ইতিহাস, একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এটা তো সত্য, শুধু পার্লামেন্ট সদস্যরা যদি ভোট দান করেন, টাকা না নিলেও অন্য প্রিভিলেজ শুধু সুবিধা ভোগ করার জন্য যে ওই সরকারি দলের অনুগত হবেন না, গোপন আতাত হবে না, আমরা এটা কিভাবে বলবো? এই ইতিহাস বাংলাদেশে আছে, এই হাউসে এটা আমি প্রকাশ করতে চাই না। আমরা পার্লামেন্টে ছিলাম, সে অভিজ্ঞতা আছে। সেই কারণে শুধু টাকার খেলা হবে, বেচা কিনা হবে ইলেকট্রাল বডি হলে, সেদিকে না গিয়ে বিদ্যমান সিস্টেমও যে এগুলো সুযোগ আছে সেটাও আমাদের সামনে রাখতে হবে। সেই জন্য আমাদের অভিমত সুস্পষ্ট, একটা হলো বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। সত্যিকার অর্থে যদি দেশে একটি সুশাসন, ন্যায় ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, ডেমোক্রেসিকে বিকশিত করতে চাই, জনগণের সরকার কায়েম করতে হলে এই জায়গায় পরিবর্তন অবশ্যই আনতে হবে। ক্ষমতার বিষয়ে জাস্টিস সাহেব বলেছেন, এগুলোর সাথে আমরা একমত, আরো আলোচনা হবে, আরো কি দেয়া যায়। তো ইলেকট্রাল সিস্টেম হলে যেটা হবে, এখানে রাষ্ট্রপতির পাওয়ার ফাংশনে বাড়ানোর পাশাপাশি স্বাধীনভাবে কাজ করা মর্যাদার জায়গাটা শক্তিশালী হবে এবং তার প্রতিনিধিত্বটা অনেক শক্তিশালী হবে। আমি একথা বলে শেষ করতে চাই। ঠিক আছে, একথা বলে শেষ করতে চাই, আমার দলের যে অভিমত ইলেকট্রাল সিস্টেমে যাওয়া উচিত, তবে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের পরিধিটা কি হবে তা ঠিক করতে হবে। পরিধিটাকে আমরা আগের মতো হচ্ছে মেম্বার পর্যন্ত যাব, আমি ব্যক্তিগতভাবে ডিফার করি। তবে এইটা কোয়ালিটি রিপ্রেজেন্টেটিভের এরিয়াগুলো ঠিক করতে হবে। তবে আমাদের দলের পক্ষ থেকে এটা বলা হয়েছে, কোয়ালিটি রিপ্রেজেন্টেটিভ যদি আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ যদি এই ইলেকট্রাল বডিতে আনতে চাই, তাহলে আমাদের ইলেকশনটা কেয়ারটেকার সরকারের অধীনে হলেই সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশনও হবে। যে কেয়ারটেকার সরকারের অধীনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হবে, তারাও ইলেকট্রাল বডির মেম্বার হবেন। আবার লোকাল গভর্নমেন্টও যদি একইভাবে কেয়ারটেকার সরকারের অধীনে হয়, অনেকে প্রশ্ন করতে পারে এত নির্বাচন কিভাবে করবেন। লোকাল গভর্নমেন্ট কিন্তু সারা দেশে একদিনে হয় না, 5-6 ভাগে বিভক্ত হয়। ছোট ছোট প্যাকেজ করে করলে ইট ইজ পসিবল। সেইভাবে যদি আমরা ইলেকট্রাল বডি করে যদি ইলেকশনটা করি, তাহলে এটা মোস্ট ইফেক্টিভ, প্র্যাগমেটিক এবং কার্যকর হবে বলে আমি মনে করি। এটাই আমাদের দলের প্রস্তাব। ধন্যবাদ।